নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্প কথায় টুকরো টুকরো গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আজকের গল্প অভিশাপের পর্দা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল বৈশাখীর গল্প কথা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে চট জলদি নতুন গল্পের নোটিফিকেশান আপনাদের মোবাইল চলে যায়। অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি। শুরু হচ্ছে আজকের গল্প। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। একটি পুরনো বাড়ি, জানালা দিয়ে আলো আসছে। বাতাসে জানালার কপাটগুলো শব্দ করছে। বাড়ির ভেতরে শীর্ণকায় এক মহিলা বসে আছেন। নাম তার মালতী। বেশ নার্ভাস। ছোট্ট একটা ঘরের কোনায় একটা পুরনো আলমারি। আজ বেশ কটা দিন হলো রাত গভীর হতেই ওই আলমারি থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসে। আমি কি ভুল শুনছি? না, এ তো স্বাভাবিক নয়। প্রতিদিন রাতেই কেন শব্দগুলো শুনি? কে আছো? বেরিয়ে এসো। কিন্তু কোনো উত্তর নেই। লোহার খটখটে শব্দ আর গুনগুন করে কেমন একটা অদ্ভুত আওয়াজ। এই বাড়িতে তো আর কেউ থাকার কথা নয়। তাহলে আমি কালকে পুলিশের কাছে যাব। সকাল হতেই মালতী পুলিশের কাছে আসে। অফিসার সাহেব তখন দাঁতের ভেতরে একটা কাঠি ঝুঁকিয়ে খোঁচাচ্ছিলেন আর তার সহকর্মীদের উদ্দেশ্যে বলছিলেন, বুঝলে হে, খাসির মাংসকে সাদে খাই না, আর তোমার বৌদি জোর করে খাওয়ায়। নে, দাঁতে বেঁধেছে, এবার বোঝ। স্যার, মালতীর কণ্ঠস্বরে সম্বিত ফেরে তার। আমার বাড়িতে কিছু একটা হচ্ছে সাহেব। প্রত্যেকদিন রাতে আমি অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাই। আমার খুব ভয় হয়। পুলিশ অফিসার একবার মালতীকে দেখে নিলেন। সাদা রঙের শাড়ি, শরীরটা একদম ফ্যাকাশে বরণের, লালিত্য চাকচিক্য বলে কিছুই নেই। একজন বেধবা মহিলা। তা আপনার বাড়িটা? ওই যে স্যার, স্টেশন চত্বরের একেবারে পেছন দিকে। সেখানে তো সব পুরনো বাড়ি। ওই পুরনো বাড়িতে এমন আওয়াজ হয় ম্যাডাম। ওই পুরনো দিনের আসবাবপত্র তো, বাতাসের কারণে ওই কাঠ বা জানলার কপাট নড়ে। হতে ভয়ের কিছু নেই। ওটা বাতাস নয় স্যার, আমি বলছি কিছু একটা আছে। আমার উপরে কেউ নজর রাখছে। হ্যাঁ, আপনার উপরে নজর? ঠিক আছে, আমি লোক পাঠাবো, দেখে নিয়েন কোন। পুলিশ অফিসার মালতীর কথায় গুরুত্ব দেন না, কিন্তু রাতের ঘটনা মালতীকে বেশ দুর্বল করে তুলেছে। রাত জোরালো হতেই আবার শব্দ। মালতী এবার সাহস করে মোবাইলটা অন করে। ভিডিও রেকর্ড করতে হবে। ওই জানলার বাইরে ছায়ামূর্তি দেখা যায়। কে কে? না, আমাকে প্রমাণ দিতে হবে, নাহলে ওই স্যার আমার কথা শুনবে না। পুলিশ অফিসারের কাছে 3 দিন ঘুরে ফিরে এসেছে মালতী। প্রথম 2 দিন দেখাই পায়নি। তৃতীয় দিন যাও পেল, তাও অবজ্ঞা। মালতী জানলার কাছে যায়, দেখে একজন মানুষ হাতে কোদাল নিয়ে দাঁড়িয়ে। কে কে ওখানে? কোনো উত্তর নেই। লোকটা অন্ধকারে মিশে যায়। পরের দিন সকালে মালতীর বাড়িতে স্থানীয় রিপোর্টাররা এসেছে। যেই মুহূর্তে মালতী ভিডিও করছিল, সেই মুহূর্তে ভিডিওটা লাইভ স্ট্রিমিং অন হয়ে গিয়েছিল। কাজেই অনেকেই ওই ভৌতিক ভয়াল রোমাঞ্চকর দৃশ্যের স্বাদ আস্বাদন করতে ইচ্ছুক। ভিডিওটা কেমন করে যেন ভাইরাল হয়ে যায়। কাজেই পুলিশকে তৎপর হতে হয়। ম্যাডাম, আপনার বাড়ি সম্পর্কে কিছু বলুন। এর আগে কি কিছু অস্বাভাবিক ঘটেছিল? এটা আমার স্বামীর বাড়ি। গত 5 বছর উনি নেই, তারপর থেকেই অদ্ভুত শব্দ। আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল? আমি জানি না। তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তবে মাঝে মধ্যে কেমন যেন করতেন।
তৎপর হতে বাধ্য হলো, কারণ ব্যাপারটা ওপর মহল অব্দি পৌঁছে গিয়েছে। মালতীর ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সে কত ভয় পাচ্ছে, এবং ওই হালকা ছায়ামূর্তির অবয়বটাও বেশ স্পষ্ট। ওপর মহল থেকে ফোন করে অফিসারকে ঝাড় দেওয়া হয়েছে, তোমার এলাকায় এমন এক কর্মকাণ্ড ঘটছে, ভাইরাল না হলে তো জানতেই পারতাম না। পায়ের ওপর পা তুলে কি খাসির ঝোল খাচ্ছ নাকি হে? আলমারি পাওয়া যায় একটা। পুলিশি তৎপরতায় তল্লাশি করতে করতে ওই ছোট পুরনো আলমারিটা, মালতী ওই বদ্ধ ঘরে একবার গিয়েছিল। আলমারি ছাড়া ওখানে কিছুই নেই, তালা সেই বহু পুরনো দিনে। তাই দুটো বাড়ি খাবার সঙ্গে সঙ্গেই ক্যাঁচ শব্দে আলমারি খুলে যায়। একটা কাগজ বেরিয়ে আসে, কেমন যেন ফ্যাকাশে হয়ে যাওয়া রং, দেখে মনে হচ্ছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। এটা কাগজ নাকি কাপড়ের কোনো ছেঁড়া টুকরো, বহু বছরে রক্তাক্ত অবস্থায়, তাতে লেখা আমি ফিরে আসব। এ কি, এ কার লেখা? মালতীকে ডেকে দেখানো হয়। আমি জানি না, কিন্তু এ তো আমার স্বামীর হাতের লেখা। রিপোর্টারদের মাধ্যমে গোটা বাড়ির খবর ছড়িয়ে পড়ে। ক্যামেরার দিকে রিপোর্টার, এই বাড়ি সম্ভবত এক ভয়ঙ্কর সত্যের সাক্ষী। এখানে মালতী দেবীর স্বামী মারা গিয়েছিলেন নাকি নিখোঁজ হয়েছিলেন, সমস্ত রহস্য উদ্ঘাটন করবে সর্বপ্রথম আমাদের চ্যানেল। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পুলিশ বাড়ির আশেপাশে তল্লাশি শুরু করেছে। প্রতিবেশীদের সাথে কথা বলা হয়েছে। প্রতিবেশী বলতে খুব একটা লোকজন এই চত্বরে বসবাস করেন না। রঘুনাথ, তিনি বহু পুরনো এক ব্যক্তি। পুলিশ ওনাকে জিজ্ঞাসাবাদ করতেই বয়স্ক ব্যক্তির পরিবারের লোকজন বেশ খাপ্পা, বললেন, না না, দাদু এখন কথা বলতে পারবে না। তাছাড়া সারা দিন ধরে শুধু এটা ওটা ওষুধই খেয়ে চলেছেন, আজ মরে কাল মরে অবস্থা। ওই মানুষের সঙ্গে দয়া করে আপনারা খারাপ আচরণ করবে না। তার থেকে যা জিজ্ঞাসাবাদ করার আমাকে করুন, আমি ওনার নাতি। না না, তুমি বুঝতে পারছো না হে ছোকরা, তুমি আজকালকার ছোকরা। উনি পুরনো দিনের মানুষ, উনি নিশ্চয়ই মালতী দেবী আর ওনার স্বামীকে দেখেছেন। ওই বাড়ি কখনো শান্ত ছিল না স্যার। মালতীর স্বামী হারাধন মারা যায়নি, নিখোঁজ হয়েছে। তবে ওর সঙ্গে ঝগড়া করার শব্দ আমি শুনেছিলাম। কথাটা বলে বসলেন রঘুবাবু। হালকা শীতে গায়ে চাদর জড়িয়েছেন, সারা শরীরে বয়সের ছাপ বেশ স্পষ্ট, চোখে মোটা ফ্রেমের চশমা। কি ধরনের ঝগড়ার কথা? কার সাথে? মালতী আর হারাধনের সঙ্গে আর একটা কণ্ঠস্বরও ছিল। ওই রাতে বেশ গোলমাল হয়। পরের দিন থেকেই হারাধন নিখোঁজ, ফেরেনি। কিন্তু উনি যে বললেন ওনার স্বামী নাকি মারা গিয়েছেন। পুলিশ তথ্য সংগ্রহ করে নোট করে। মালতীকে বলতেই সে চমকে ওঠে। আমি কোনো অচেনা লোককে মনে করতে পারছি না, হয়তো হয়তো ও আমার থেকে কিছু লুকিয়েছিল। পুলিশ বাড়ির বেসমেন্ট তল্লাশি করে। বেসমেন্টটি অন্ধকার স্যাঁতস্যাঁতে এবং ধূলিময়। হঠাৎ পুলিশ একটি সিমেন্ট দিয়ে বন্ধ করা পুরনো কুঠুরি খুঁজে পায়। এটা খুলতে হবে, অফিসার মহিলা কনস্টেবলকে বলেন। মনে হচ্ছে কিছু একটা আছে। কুঠুরি ভাঙা হয়, ভেতরে একটা পুরনো ট্রাঙ্ক পাওয়া যায়। ট্রাঙ্ক খুলে দেখা যায় ভেতরে হাড়গোড় এবং পলিথিন ব্যাগে মোড়া জিনিস। এ তো একটা মানুষের দেহাবশেষ। অফিসারের চোখ বড় হয়ে যায়। না, কি করে সম্ভব? মালতী চিৎকার করে কেঁপে ওঠে। ফরেন্সিক দল এসে দেহবিশেষ পরীক্ষা করে এবং সঙ্গে একটি লাল স্কার্ফ পাওয়া যায়, যেটা হারাধনের শেষ দিন পরা ছিল বলে মালতী দাবি করেছিল। দেহাবশেষ দেখে মনে হচ্ছে প্রায় বছর 5 আগে স্যার। স্কার্ফ এবং অন্যান্য প্রমাণ দেখে মনে হচ্ছে এটি মালতী দেবীর স্বামীর দেহাবশেষ হতে পারে। আমার স্বামী কে এমন করলো? পুলিশ হারাধনের ব্যক্তিগত জীবন নিয়ে আরও তদন্ত শুরু করে। হারাধনের ব্যবসায়িক পার্টনার মধুসূদনের নামটা উঠে আসে। মধুসূদন বাবু সম্পর্কে আপনি কিছু জানেন? আপনার স্বামীর সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল? মধুসূদন আমার স্বামীর পার্টনার, কিন্তু একবার শুনেছিলাম ওদের মধ্যে ঝগড়া হয়েছে।
হারাধন বলেছিল মধুসূদন নাকি ওর বিশ্বাসযোগ্য নয়। পুলিশ মধুসূদনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। মধুসূদন শান্তভাবে অফিসে আসে, কিন্তু চোখে মুখে তার কেমন একটা অস্থিরতা স্পষ্ট। আমি নির্দোষ। হারাধন তো আমার কাছ থেকে অনেক টাকা ধার করে ব্যবসা চালাতো, অনেক লোকের সঙ্গেই তার ঝামেলা ছিল, এটা আমার কোনো দোষ নেই স্যার। আপনার কথাগুলো শুনতে ভালোই লাগছে, কিন্তু আমাদের কর্তব্য তদন্ত করা, তাই তদন্ত আমাদের করতেই হবে। যদি দোষী প্রমাণিত হয় তবে শাস্তি তার অনিবার্য। রাতে বাড়িতে মালতী একাই থাকে। আবার বাড়িতে অদ্ভুত শব্দ শুরু হয়। তিনি ফোনে পুলিশকে জানান। পুলিশের পরামর্শে তিনি দরজা জানালা আটকে লুকিয়ে থাকেন, কিন্তু জানলার বাইরে আবার সেই ছায়ামূর্তি স্পষ্ট। কে তুমি? কি চাও? ছায়াটি এবার জানলার গ্লাসে আঘাত করে। মালতী চিৎকার করে ওঠে, বাঁচাও! পরের দিন সকালে পুলিশ আবার বাড়িতে আসে। মালতী রাতের ঘটনা বিস্তারিত জানায়। তারা জানালা এবং আশেপাশের এলাকাগুলো পরীক্ষা করে। জানালার বাইরে ভেজা মাটির পায়ের ছাপ স্পষ্ট। এটা মানুষের পায়ের ছাপ সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। কেউ আপনার বাড়ির আশেপাশে ঘুরছে। আমরা এই পায়ের ছাপের ফটো তুলছি, ফরেন্সিক টিমে পাঠাবো। তাহলে কি সত্যি আমার ওপরে কেউ নজর রাখছে? কিন্তু কেন? উনি তো আর বেঁচে নেই। এটা শুধু নজরদারি নয়, সম্ভবত আপনাকে ভয় দেখানোর চেষ্টা। আমরা আপনার সুরক্ষার ব্যবস্থা করব। ফরেন্সিক টিম জানায় যে পায়ের ছাপের সঙ্গে কুঠুরির ট্রাঙ্কে পাওয়া একটা লোহার হাতলের আঙুলের ছাপ মিলে গিয়েছে। এদিকে মধুসূদনের পেছনেও নজরদারি চলছে। মধুসূদন বাড়ি থেকে হারাধনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজও উদ্ধার করা হয়। পুলিশ কঠোরভাবে বলেন, এই কাগজগুলো আপনার কাছে কিভাবে এলো মধুসূদন বাবু? এগুলো তো হারাধন বাবুর ব্যক্তিগত ফাইল। গলদকর্ম কণ্ঠে মধুসূদন বলে, হারাধন আমাকে দিয়েছিল ব্যবসার জন্য, আমি কিছু জানি না। সন্দেহের ভঙ্গিতে পুলিশ বলে, সত্যি? ট্রাঙ্কে পাওয়া দেহাবশেষের সময়সীমা আর কাগজের তারিখ এক। আপনি যদি সহযোগিতা না করেন আপনাকে তাহলে গ্রেফতার করা হবে। মালতীকে বাড়িতে পুলিশি পাহারার বন্দোবস্ত করা হয়েছে। রাতে পুলিশ বাড়ির বাইরে নজর রাখে। হঠাৎ আবার একটা ছায়া বাড়ির পেছন দিকে ঢোকার চেষ্টা। পুলিশের স্পটলাইট সেই লোককে ধরে। দাঁড়াও, নাহলে কিন্তু গুলি চলবে, অফিসার চিৎকার করে বলেন। লোকটি পালানোর চেষ্টা করলে পুলিশের পিছু ধাওয়ার চোটে ধরা পড়ে সে। একজন মধ্যবয়স্ক ব্যক্তি, দেখতে অস্বাভাবিক ও ভীত, নাম তার শম্ভু। আমায় ছেড়ে দিন, আমি কিছু করিনি। তাহলে রাতে এখানে কি করছিলে? ও আমায় পাঠিয়েছে, আমি বাধ্য। কে পাঠিয়েছে বলো? শম্ভুকে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় মধুসূদন তাকে ভাড়া করেছে মালতীকে ভয় দেখানোর জন্য। মধুসূদন স্যার বলেছিল ওকে ভয় দেখাতে, যাতে ও বাড়ি ছেড়ে চলে যায়। আমি শুধু ভয় দেখিয়েছি স্যার, আর কিছু করিনি। কেন ভয় দেখানোর চেষ্টা করেছিলে? বাড়ি ছেড়ে যেতে বলার কারণটা কি? বাড়ির বেসমেন্টে কিছু ছিল, স্যার বলেছিল যদি ওটা পুলিশ পায় সব শেষ। মধুসূদনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এবং চাপে পড়ে মধুসূদন সব স্বীকার করে। হারাধন আমাকে ব্যবসা থেকে বের করে দিতে চেয়েছিল। আমি ক্ষিপ্ত হয়ে ওকে ওর বাড়ির বেসমেন্টে ডেকে আনি। ঝগড়ার সময় ও আমাকে আক্রমণ করে, কিন্তু আত্মরক্ষার জন্য আমি ওকে ধাক্কা দিই। ও পড়ে গিয়ে মারা যায়। ওর মাথাটা ভারী কিছুর সঙ্গে থেতলে গিয়েছিল। তারপর আপনি ওর দেহ লুকানোর জন্য ওরই বেসমেন্ট ব্যবহার করলেন? হ্যাঁ স্যার, আমি দুঃখিত। তাহলে ওর বউটাকে এখন ভয় দেখানোর কারণটা? আসলে ওর যে বাড়িটা যেই জায়গায় আছে, এই জায়গা প্রমোটাররা কিনতে চাইছে। এমনিতেই আমি প্রমোটারের মাধ্যমে মালতীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রায় 3 বছর ধরে চেষ্টা করছি। আসলে আমার ভয় ছিল এই জায়গা, এই জমি বিক্রি না করতে পারলে আমি হারাধনের লাশটা গায়েব করতে পারছিলাম না। তাই করতে গেলেন এক, হয়ে গেল আর এক। মধুসূদনকে আদালতে তোলা হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মালতী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। বাড়ির পরিবেশও স্বাভাবিক হয়। শেষবারের মতো মালতী একা দাঁড়িয়ে জানলার বাইরে চাঁদের আলো দেখে দীর্ঘশ্বাস ফেলে। আপন মনে বলে,
আমি জানি তুমি শান্তি পেয়েছো গো। চলো এবার দুইজনে মিলে নতুন জীবন শুরু করি। পরের দিনই মালতীর লাশ পাওয়া যায়। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। অথচ ওনার মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশ্রান্তির হাসি। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।